অর্ধেকেরও কম স্টুডেন্ট এসেছে। কি সমস্যা? তারপরে বড় সমস্যা হলো আজকে অনেক সময় যারা গেট খুলে এরাও দেরি করে আসে। আচ্ছা, সবাই একটু আমরা দেখি যে আমাদের প্রজেক্টটাকে যদি রান করায়, জাস্ট হোম পেজ কনসেপ্টটা আমাদের ডেভেলপ হয়েছে। কি ছিল আমাদের প্রজেক্টের নাম? ব্লক ব্রিজ অফ সেলেসিটি ব্যাটসম্যান। আমরা হোম পেজটা এবং আমি কন্টাক্ট পেজের অর্ধেকটা মাস্টারিং করেছিলাম, পুরোটা করার কথা ছিল, রাইট? আর ভিন্ন একটা টেমপ্লেট দিয়ে মাস্টারিং এর কথা ছিল। আমি একটা টেমপ্লেট দিয়েছিলাম লাস্ট ডেতে, আমরা বলছিলাম এটাকে মেট্রো ড্যাশবোর্ড। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা টেমপ্লেট। ওকে, আমি শেষ করি, আপনাদের সময় দিচ্ছি। আমি এখন যা চাচ্ছি কারেন্টলি এই প্রজেক্টে পাবলিকের পরে কোনো একটা ইউআরএল, লাইক যে কোনো একটা নাম, রাইট? এবং যেটা অ্যাকচুয়ালি শুধু আমরাই জানবো। তো আমি যদি কোনো একটা ওয়েবসাইট খুলি লাইক তালহা ট্রেনিং, এখানে আমরা কিন্তু লগ ইন করার সুযোগ পাচ্ছি, বাট সুযোগটা কোন এন্ডে? এই সাইটের ফ্রন্ট এন্ডে। এই সাইটের বেসিক্যালি তিনটা পার্ট। একটা হচ্ছে গেস্টদের জন্য একটা পার্ট, লগ আউট অবস্থায় সে কোর্স দেখতে পারে, ভিডিও কোর্স দেখতে পারে, ভিডিও ট্রেনিং কোর্স ভিডিওগুলো সে দেখতে পারে, রাইট? তারপরে যখন লগ ইন করে ঢুকে তখন সে একটা পুরোপুরি ড্যাশবোর্ড পেয়ে যায়, এবং ড্যাশবোর্ডের মধ্যে অনেক কিছু করার স্কোপ আছে যেটা তারা এই সাইটের মাধ্যমে করতে পারে। আবার এই পুরো বিষয়টাকে ম্যানেজ করার জন্য কিন্তু একটা অ্যাডমিন প্যানেল আছে যা আমরা ম্যানেজ করছি, যারা সাইটের অ্যাডমিন, কোর্স তোলা থেকে শুরু করে সকল মডারেশন কিন্তু তারা দিচ্ছে। তো বলতে পারেন যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি না, সেই অংশটুকু এই গেস্টদের জন্য যে পার্টটুকু আর আমাদের ইউজারদের জন্য যে পার্টটুকু, তার থেকে হয়তো বেশি কাজ সেখানে করতে হয়েছে, রাইট? সো আমরা যে ওয়েবসাইটগুলো বা যে ডাইনামিক ওয়েবসাইটগুলো দেখে থাকি তার অর্ধেকটা বা তার অর্ধেকের কম অংশটুকু দেখি। ওই সাইটটাকে ম্যানেজ করার জন্য একই প্রসেসে ইউজার ফ্রেন্ডলি ওয়েতে যারা সাইটের ইউজার বা সাইটের ওনার তাদেরকে আরেকটা সিস্টেম ডেভেলপ করে দিতে হয়, সেটাকে বলা হয় সাইটের অ্যাডমিন প্যানেল। প্রত্যেকটা ডাইনামিক ওয়েবসাইটেরই অ্যাডমিন প্যানেল আছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তো বড় বড় সাইটগুলোতে অ্যাডমিনের সংখ্যা হিউজ। লাইক আমি যদি বলি যে প্রথম আলোতে আমরা যে নিউজগুলো প্রতিনিয়ত আপডেট দেখছি, ওখানে হয়তো কয়েক ধরনের অ্যাডমিন ইউজার আছে। ওখানে আবার লেভেল ক্রিয়েট করা যায়। আমরাও কিন্তু চাইলে করতে পারি যে কিভাবে আমরা লেভেল তৈরি করব ইউজারদের। আমি মনে করেন সাইটের ওনার, সো আমি সবকিছুর কন্ট্রোল পাচ্ছি। আপনি আমার এমপ্লয়ি, আমি যতটুকু দিতে যাচ্ছি ঠিক ততটুকুর অ্যাক্সেস পাচ্ছেন। সো অ্যাডমিন প্যানেলটা কাস্টমাইজড হয়, অ্যাডমিন প্যানেলটা অত্যন্ত পাওয়ারফুল হয়। ওকে, সো এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট, মনে করেন যে এই যে পার্টিকুলার নিউজ পেপারটা প্রতিনিয়ত প্রচুর নিউজ আসছে, এটা তো হোম পেজ, আরো এর যে ক্যাটাগরি পেজ গুলোতে আছে আমরা কিন্তু দেখলে দেখবো যে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। কারা করছে? কোডাররা করছে? কোড লিখে লিখে চেঞ্জ আনছে? না, সিস্টেমটা আগে থেকেই ডেভেলপ।
এই সিস্টেমটা আগে থেকেই ডেভেলপ। কোডিং চেঞ্জ হয়তো প্রতিনিয়ত তাদের করতে হচ্ছে সাইট আপডেটের জন্য, সাইটের কোয়ালিটি আপডেটের জন্য, সাইটের ফিচার ইন্টিগ্রেশনের জন্য। বাট আমি যদি এই উপরে যে অ্যাডটা সেটাকে চেঞ্জ করতে চাই, কোডারের কাছে আমার যাওয়ার দরকার নেই, কারণ সফটওয়্যারটা যখন বানানো হয়েছে তখন একটা রিকোয়ারমেন্টই ছিল যে আমার টপ বারে অ্যাডটা যেন আমি যে কোনো সময় চেঞ্জ করতে পারি। যেটা করা হচ্ছে কোথা থেকে? অ্যাডমিন প্যানেল থেকে। আবার কেউ একজন লিখলেই সেটা পাবলিশ হয়ে যাবে না, তার মানে যে কোনো রিপোর্টার যে কোনো নিউজ পাবলিশ করতে পারবে না। সে শুধু লিখতেই পারবে, সেভই করতে পারবে, বাট পাবলিশার বা মডিফায়ার যখন বা এডিটর তাদের লেখাগুলো দেখবে, এডিট করবে, রাইট, দেন যদি মনে করে পাবলিশ করার মতো সেটাকে সে পাবলিশ করবে। কোন ক্যাটাগরিতে দেবে, হোম পেজে দেবে নাকি ক্যাটাগরি পেজে দেবে, তার ডিসিশন। ওই ফিচারগুলো কোথায় আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে, রাইট? সো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্যই একটা সিকিউর অ্যাডমিন প্যানেল থাকে। আমরা কি যে পপুলার সাইটগুলো রেগুলার ভিজিট করি তার অ্যাডমিন প্যানেলের ইউআরএল জানি? ইউআরএল? আমরা কিন্তু জানি না, রাইট? তার মানে কি ইউআরএলটা হাইড করা থাকে, পাবলিশ করা হয় না কখনো, রাইট? ফেসবুকের অ্যাডমিন ইউআরএল জানি, বাট ওই ফেসবুকের পর স্ল্যাশ দিয়ে কিছু লিখলেই অ্যাডমিন আসবে। অ্যাডমিন এক জায়গায়, সাইট এক জায়গায়, এরকম কোনো অ্যাপ্লিকেশন নেই, কারণ বোথ সেম ডেটাবেস ইউজ করে। একজন ডাটা দেয়, আরেকজন ডাটা দেখে। প্রথম আলোর অ্যাডমিন থেকে আমাদের ডাটা দেওয়া হচ্ছে, ডেটাবেসে ডাটা দেওয়া হচ্ছে, আর ওই ডেটাবেস থেকেই ফ্রন্ট এন্ডের ডাটা উঠে আসে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমরাও যখন একটা ছোট সাইট বানাতে যাব তখন আমাদের যেমন ফ্রন্ট এন্ড লাগবে, তখন আমাদের ঠিক অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলও লাগবে। সো আমরা আজকে একটা অ্যাডমিন প্যানেল তৈরি করার চেষ্টা করব। যে কোনো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। আর যখন আপনি জুনিয়র পোস্টে জব নিতে যাবেন, আপনাকে যদি কোনো টেস্ট দেয়, টেকনিক্যাল টেস্ট, এই টেস্টটাই দেবে যে আপনি একটা সিকিউ প্যানেল তৈরি করতে পারেন কিনা। 2-4টা টেস্ট হয়তো দিতে পারে, ক্রুডিং, সেশনের ইউজ, রাইট, এর মধ্যে অন্যতম। কারণ আপনারা যখন কোনো প্রজেক্টে কাজ করবেন, প্রাথমিকভাবে কিন্তু আপনাকে জটিল বা পুরো প্রজেক্টের কাজ হ্যান্ডেল করতে দেবে না। আপনাকে আগে ডেভেলপ করে নেবে, ম্যাচিউর করবে, দেন আস্তে আস্তে করে নতুন নতুন কাজ দিতে থাকবে, বাট তার আগে রেগুলার জবগুলো আপনাকে দেবে। সো জবে স্কিলের চাইতেও বেশি করে যে বিষয়টা দেখা হয় সফট স্কিল এবং তার ডেডিকেশন, বিহেভিয়ার এবং ডেডিকেশন। সিভিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কোন কেসে ওটাকে কাউন্টের মধ্যে আনা হয়, বাট ম্যাক্সিমাম কেসে সেটাকে বাদ দিয়ে চিন্তা করা হয়। আমি বোঝাতে পেরেছি? সো সফট স্কিল ট্রেনিং এর ক্ষেত্রে আপনাদের কিছু সময় দেওয়ার কথা আছে। সিটি থেকে কিছু ট্রেনার বা 2-1জন ট্রেনার আসবে, তারা সফট স্কিল নিয়ে অনেক কথা বলবে আপনাদের সাথে, রাইট? যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। টেকনিক্যাল এরিয়ার চাইতেও আমি বলবো যে ওই পার্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট, রাইট? টেকনিক্যাল বিষয়গুলো এরকম যে আপনারা আগ্রহ সহকারে শিখছেন, বাট সফট স্কিল এমন একটা বিষয় যে আপনাকে বলবে আপনার বিহেভিয়ার চেঞ্জ করেন। দ্যাটস রিয়েলি ভেরি টাফ। আমি কম্পিউটার প্রোগ্রামিং এর কোড 10 বার মুছে 10 বার লিখতে রাজি আছি, বাট আমার একটা বিহেভিয়ার আছে যেটা আমি লাস্ট 25 ইয়ার্স কন্টিনিউ করে আসছি, ওটা একদিনে বা একজনের কমান্ডে চেঞ্জ করা সম্ভব না। তাই না? কোড আমরা প্রতিনিয়ত চেঞ্জ করতে পারি, স্কিল এনহ্যান্স হবেই, বাট ওই জায়গাটা অত্যন্ত কঠিন, রাইট? তো যার অলরেডি আছে তারা লাকি। সফট স্কিল গুলো অ্যাকচুয়ালি ডেভেলপড হয় ফ্যামিলি এবং সমাজ এবং সাথে সাথে পারিপার্শ্বিক অবস্থা থেকে। সবাই কিন্তু সাধারণভাবেই জন্ম নেয়, বাট আদার্স অ্যাক্টিভিটি গুলো বা বিহেভিয়ারাল চেঞ্জ গুলো আসে সামাজিকতার কারণে, ফ্রেন্ডশিপের কারণে, ফ্যামিলির কারণে। সো ওই রিজন গুলোর কারণে আপনি স্কিল এবং ক্যাপাবল হওয়া সত্ত্বেও যদি সেটা কোম্পানির চোখে বাঁধে, আপনাকে তারা হয়তো কন্টিনিউ করবে না, অথবা আপনাকে শুরুতেই নেবে না।
শুরুতেই নেবে না। সো যারা রিক্রুট করে তারা অনেক কিছু বুঝতে পারে, তারা হয়তো 5 মিনিট 10 মিনিট আপনাদের সাথে কথা বলে, বাট এর মধ্যে থেকে তারা ডিসিশন নিয়ে নেয়। সো সফট স্কিল অত্যন্ত ইম্পর্টেন্ট, রাইট? সো এদিকে আমরা একটু নজর দেই, কিভাবে ডেভেলপ করা যায় নিজেদের সেটা একটু খেয়াল করি, যাতে আমরা প্রফেশনাল লাইফে গিয়ে ভালো করতে পারি। অনেকভাবেই আপনাদের টেস্ট করা হবে, চেষ্টা করা হবে আপনি যেন হেরে যান, রাইট? যদি আপনি না হারেন দেন আপনি হয়তো সিলেক্ট হবেন, বাট হারানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হবে। বুঝতে পেরেছি? যদি 4-5 জন থাকে তার মধ্যে 2 জনই থাকবে বসে থাকবে আপনাকে হারানোর জন্য, শুধু খোঁচাতে থাকবে, যেটা আপনি মেজাজটা হারিয়ে ফেলবেন। মেজাজ হারানো বলতে আপনি ল্যাপটপ ছুঁড়ে ফেলে আসেন এরকম না, জাস্ট আপনার চেহারাতে চেঞ্জ এসেছে, ভয়েস একটু হার্শ হয়েছে, দ্যাটস অল, তোরা সাকসেস। বুঝতে পেরেছেন? তো চেষ্টাটা ঠিক ওরকমই থাকে। সো সব বিষয়ে একটু চোখ কান খোলা রাখতে হয় ওই জায়গাগুলোতে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বেশি বেশি করার চেষ্টা করতে হবে। আমরা বেসিক্যালি যে জিনিসটা করে থাকি, আমরা বলি বেশি শুনি কম, রাইট? আমরা বলি বেশি শুনি কম। কেউ কিছু বলতে চাইলে তাকে বলতে না দিয়ে আমি বলা শুরু করি। এটা আমাদের নেচার, বাঙালি নেচার, রাইট? এটা আমাদের শোনার অভ্যাসটা তৈরি করতে হবে। কারণ হিসেবে বলছি, তারা যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় জব দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমি যা বলছি সঙ্গে সঙ্গে সে ধরতে পারছে কিনা, অ্যান্সার করতে পারুক আর না পারুক, কোশ্চিনটা সে বুঝতে পারছে কিনা। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে। আমি যে কাজটা তাকে দিব, সেই কাজটা সে যদি বোঝে, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন হলেও সে করে ফেলতে পারবে। বাট যদি সে না বোঝে, একদিনে করলে আবার তাকে রিপিট করতে হবে, আবার অন্য সময় হয়তো দেখা যেতে পারে এমন একটা সিচুয়েশন সে ক্রিয়েট করেছে, পুরো বাজে অবস্থা তৈরি হয়েছে। আমি এক কথা বলেছি, সে আরেকটা শুনেছে, আরেকটা বুঝেছে, অন্য একটা কিছু করেছে, যা হয়তো 7 দিন 10 দিন বা 1 মাসের কাজকে নষ্ট করে দেবে। সেটা বোঝা যাচ্ছে? আমাদের শোনার অভ্যাস করতে হবে এবং শুনে বোঝার অভ্যাস করতে হবে। একটু চেষ্টা করে দেখি আমরা, বা নিজেদেরই টেস্ট করি, যে কোনো কথা যখন আমি কারো কথা শুনছি, তার কথা আমি স্পষ্ট বুঝতে পারছি কিনা, তার মানে আমি কতটুকু শোনার জন্য সার। লিসনিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা বেশি বেশি করব, কথা কম বলে কথা শোনার এবং বোঝার চেষ্টা করব, এবং যেটা যত দ্রুত করা সম্ভব ততটাই ভালো। ক্যাচ করতে পারা আর কি, আমরা যেটা নরমালি বলে থাকি, সে কুইক লার্নার, এটা একটা বিষয়। সে শার্প, দ্যাট মিন্স সে কোনো কিছু বললে ধরতে পারছে। সো পয়েন্ট ভাগ করা থাকে, শার্প কতটুকু, কুইক লার্নার কিনা, বিহেভিয়ার, রাইট? যেটা এই 3টা পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপর স্কিল। আমি বোঝাতে পেরেছি? এই বিষয়গুলো চেক করা হয়ে থাকে ইন্টারভিউ এর সময়, বা যখন আপনারা টেকনিক্যাল সেশন দেবেন, অথবা ডিরেক্ট ইন্টারভিউ দেবেন, অথবা আপনি ইন্টার্নশিপ পিরিয়ডে থাকবেন, এগুলো চেক করা হয়ে থাকে অনেক বেশি। ওকে, বাই দ্য ওয়ে, আমি যেটা চাচ্ছিলাম অ্যাডমিন প্যানেল নিয়ে কথা বলতে। অ্যাডমিন প্যানেলে আমার টার্গেট হচ্ছে, আমি এখানে কোনো একটা কিছু লিখবো, লাইক আমি আড্ডা লিখেছি, ফর এক্সাম্পল। আমি আড্ডা লেখার সঙ্গে সঙ্গে কি হবে, এখানে আমার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে লগ ইন করার জন্য পেজ আসবে। ওকে, এই পেজটা আমি যে টেমপ্লেটটা দিয়েছি, এই টেমপ্লেট অনুযায়ী this page
আমরা জানি একটা পেজ কিভাবে আনতে হয়, রাইট? পারবো না এটা আনতে? পারবো তো। সো যখনই আমি আড্ডা লিখবো তখনই আমার এই পেজটা চলে আসবে হিট করলে। ওকে, দেন আমরা যখন লগইনে প্রেস করব, আমরা অথেন্টিকেশনটা পরে দেখবো, আজকেই দেখবো বাট একটু পরে আমরা এই কাজটুকু সেরে নিই। যখন লগইনে প্রেস করব তখন আমি দেখতে চাচ্ছি ঠিক এই পেজটা, দিস ওয়ান। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তার মানে আমি আমার অ্যাডমিন প্যানেলের লগইনটা পেয়েছি, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন আমি লগইন করার চেষ্টা করছি, রাইট? ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন আমি লগইন করার চেষ্টা করছি তখন আমার এই পেজটা আসবে। লগইন হলে এই পেজটা আমরা দেখতে পাবো, লগইন না হলে আমরা ওই বাইরের পেজটা দেখব। বাট আমরা কিন্তু এখনো কোনো সিকিউরিটি এনশিওর করে নাই, ডেটাবেজেও কোনো ভ্যালু রাখি নাই, জাস্ট সিম্পল দুইটা পেজ পরপর এক্সিকিউট করতে চাচ্ছি। যে আড্ডা লিখলে এই পেজটা আসবে, লগইনে প্রেস করলে এই পেজটা আসবে, ঠিক আছে? এবং আমরা এতটুকু তো অ্যাট লিস্ট পারবো, এই পেজটা আনতে পারবো, পারবো না? এই পেজটা কিন্তু আমরা আনতে পারবো। আমরা শুরু করি, আমরা সবাই শুরু করি, আমরা কতটুকু প্র্যাকটিস করেছি সেটা ক্লিয়ার হয়ে যাবে। চেঞ্জটা একটু ভালো মতো খেয়াল করবেন। পাবলিক পর্যন্ত হচ্ছে আমার রুট, রাইট? আমরা যখন হোমের জন্য করেছি ইউআরএল টু ফাংশনের মধ্যে শুধুমাত্র আমি কি দিয়েছি? স্ল্যাশ, রাইট? দ্যাট মিন্স এই স্ল্যাশটা আমি রুট পাচ্ছি। যখন আমি কন্ট্যাক্টে ক্লিক করছি তখন স্ল্যাশ দিয়ে কন্ট্যাক্ট আসছে, রাইট? আমি যখন বলবো যে এখানে আড্ডা লিখলে আমার লগইন পেজটা আসবে, তার মানে কি হবে? স্ল্যাশ আড্ডা হবে। বাট এটার জন্য কোথাও থেকে তো আমার ক্লিক করার কোনো অপশন নেই, রাইট? তো সরাসরি রাউটস এর মধ্যে গিয়ে একটা গেট রাউটস দিতে হবে স্ল্যাশ আড্ডা। নতুন একটা কন্ট্রোলার আমরা ক্রিয়েট করব যার নাম দিব কি? অ্যাডমিন, রাইট? এবং তার হয়তো ইনডেক্স ফাংশনের মাধ্যমে আমি এই লগইন পেজটাকে লোড করে দেব। তাই না? বলে দিলাম সবকিছু। তোমরা এতটুকু করি। আর সিএসএস, ইমেজ, জেএস এই ফোল্ডারগুলো যেহেতু এটা একটা ভিন্ন টেমপ্লেট, রাইট? যেটা আমরা করব ওই অ্যাসেট গুলোকে নিয়ে পাবলিক ফোল্ডারের মধ্যে একটা সাব ফোল্ডার করব অ্যাডমিন অ্যাসেট, তার ভিতরে এটাকে রেখে দেব এবং পরে পাথটা আমরা অ্যাক্সেলেট করব, তাই না? পরে আমরা পাথটাকে ঠিক করে দেব, করে ফেলেন। আই হোপ আপনারা পারবেন যদি আমরা লাস্ট 2 ডেজ প্র্যাকটিস করি। লাস্টে যেটা বলেছি যে আমাদের যে নতুন টেমপ্লেটটা বলা হচ্ছে, নতুন টেমপ্লেটটার লগইন পেজটার কথা বলা হচ্ছে, তাই না? এই লগইন পেজটাতে কিন্তু সিএসএস আছে না? জাভাস্ক্রিপ্ট আছে, ইমেজেস আছে। তো আমি যে টেমপ্লেটটা থেকে এই পেজটা এনেছি সেখানে কিন্তু বেশ কিছু ফোল্ডার দেখতে পাচ্ছি। এই যে সিএসএস, ফন্ট, ইমেজ, জেএস। আমি যখন এই লগইন পেজের কোডগুলো ল্যারাভেলে লিখছি, এগুলো কি আমাকে নিতে হবে না? যেমন আমরা ওই টেমপ্লেটের জন্য নিয়েছিলাম, যেহেতু আমরা ফ্রন্ট এন্ড টেমপ্লেটের সিএসএস, ইমেজ, জেএস গুলো অ্যাসেটের পাবলিকের মধ্যে ডাইরেক্ট রেখে দিয়েছি, এগুলোকেও যদি পাবলিকের মধ্যে ডাইরেক্ট রেখে দেই তাহলে বুঝতে পারবো না কোনটা অ্যাডমিনের সিএসএস আর কোনটা ফ্রন্ট এন্ডের। এই কারণে পাবলিকের মধ্যে একটা নতুন ফোল্ডার করতে বলেছি অ্যাডমিন অ্যাসেট নামে, তার ভিতরে এই চারটা ফোল্ডার কপি করে দিতে বলেছি, ওকে? এবং পরে পাথটা ঠিক করে দিতে বলেছি, কারণ অ্যাডমিন ফোল্ডারের মধ্যে রাখলে কি এটা নরমাল পাথ চেঞ্জ হয়ে যাবে না, যেটা কোডের মধ্যে লেখা আছে। তো করার চেষ্টা করি, ভয় পাচ্ছেন আপনি, ক্লাসগুলো করেন নাই, ভিডিওগুলো দেখেন নাই, বিপদে পড়বে। এটা অ্যাডমিন টেমপ্লেট সবার জন্য দিয়েছি, মেট্রো ড্যাশবোর্ড নামে একটা টেমপ্লেট দেওয়া হয়েছে। হ্যালো 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 বিজন,
হ্যালো হাবিব, হ্যাঁ বুঝলাম। হ্যাঁ ভিডিওটা আপলোড হচ্ছে, হ্যাঁ আপলোড হবে কিছুক্ষণের মধ্যে জন্য আর কি। যারা পেরে গিয়েছি গুড, হ্যাঁ পেরে গিয়েছি গুড, আর যারা পারি নাই তাদের জন্য আমি করার চেষ্টা করি যে লাইক আমার টার্গেটটা কি। আমার টার্গেটটা হচ্ছে আমি এখান থেকে যখন আড্ডা লিখবো তখন আমার একটা পেজ আসবে। বেসিক্যালি আগে তো আমাকে এটাকে রিডিরেক্ট করতে হবে, তাই না? সো এটা একটা ইউআরএল যাকে বলা হয় অ্যালাইস। ওকে, অ্যালাইস বলছি। তো এই অ্যালাইসটাতে কাজ করতে গেলে ফার্স্টে আমাকে যেতে হবে কোথায়? নেটবিনস আইডি তে। বল ইউআরএল এ কোনো কিছুকে বলা হয় ইউআরএল অ্যালাইস, ঠিক আছে? ইউআরএল অ্যালাইস কোনগুলো? ডোমেনের পরে যা আসে সব ইউআরএল অ্যালাইস, ঠিক আছে? ইউআরএল এ যা ডিসপ্লে হয় সেটাগুলোকে বলা হয়ে থাকে অ্যালাইস। ওকে, আপনার একটা কিছু ডিসপ্লে হবে, অন্য কিছু এক্সিকিউট হবে, এই কনসেপ্টটা যখন আসে তখন অ্যালাইস এর নামটা আলাদা করে বলা হয়। বাট অনেক সময় দেখা যায় আপনি যখন প্রসিডিউরাল প্রসেসে গিয়েছেন, আপনি যখন কোনো একটা ফাইল রান করছেন, ফাইলের নামটাই ইউআরএল এ যাচ্ছে, তখন কিন্তু এটাকে আমরা অ্যালাইস বলছি না, ওটা ফাইল নেম। বাট ল্যারাভেলের অ্যাডভান্টেজটা কি? আমি ইউআরএল এ একরকম দেখাচ্ছি, এক্সিকিউট করছি ভিন্ন কিছু, তখন এটাকে বলা হচ্ছে কি ইউআরএল অ্যালাইস। আমি ইচ্ছে মতো দিতে পারি। আচ্ছা, এখন আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটার পরের স্টেপে আমি যেতে চাচ্ছি। সোর্স ফাইল, আমরা কোথায় কাজ করব? এপিপি এইচটিটিপি রাউটসে। রাউটসে এসে নতুন একটা মানে রাউট আমি যুক্ত করব। রাউটটার নাম বলছি আমি যা দিতে বলেছি আচ্ছা, রাইট? আমার দরকার কি? অ্যাডমিন কন্ট্রোলার। আমাদের কি অ্যাডমিন কন্ট্রোলার তৈরি করা আছে? অ্যাডমিন কন্ট্রোলার কিন্তু তৈরি করা নেই। ফাংশনটা কি বলবো? ইন্ডেক্স। ওকে, সো
আমরা একটু চেক করে দেখি কন্ট্রোলারের মধ্যে আমাদের অ্যাডমিন কন্ট্রোলার আছে কিনা। অ্যাডমিন নামে কোনো কন্ট্রোলার নেই। সো নাও আমি এখন যেটা করতে চাচ্ছি যে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ঢুকছি। ই-কমার্স ব্যাচ 5, সরি এটা তো আপনাদের না, আপনাদের প্রজেক্টের নাম কি ব্লগ বিডি জবস এলআইসিটি। এখান থেকে আমি টার্মিনালে যাচ্ছি। টার্মিনালে গিয়ে আমাকে কি লিখতে হয় কন্ট্রোলার তৈরির জন্য? পিএসপি artisan make controller, রাইট? দেন কন্ট্রোলারের নাম, কন্ট্রোলারের নাম কি? অ্যাডমিন কন্ট্রোলার, তারপরে রিসোর্স যদি আমি দেই চলে আসবে। তাহলে আমাদের কমান্ডটা মনে রাখতে হবে পিএসপি artisan make controller। আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট হয়েছে। একটু খেয়াল করেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে কন্ট্রোলারটা সেটা চলে আসে। এবং আমরা যদি ইন্ডেক্সের মধ্যে শুধুমাত্র এরকম করে আমি লিখি যে ইকো ইন অ্যাডমিন কন্ট্রোলার, তাহলে যদি আমরা লোড দেই, সো আমি এখানে কি লিখেছি আড্ডা, আমি ইন অ্যাডমিন কন্ট্রোলার এই কথাটুকু কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? ফার্স্টে আমরা যেটা করতে পারি যে আমি ওই কন্ট্রোলারের ফাংশন পর্যন্ত পৌঁছতে পেরেছি, রাইট? নাও এখন আমি চাচ্ছি যে এখান থেকে একটা পেজকে লোড করে দিতে, রাইট? সো যেহেতু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, আমাদের যে রিসোর্সটা আছে রিসোর্সের মধ্যে আমরা একটা ভিউ ফোল্ডার দেখতে পাচ্ছি। ভিউ এর মধ্যে নতুন করে একটা ফোল্ডার করব আমরা। ফোল্ডারের নাম দিচ্ছি অ্যাডমিন, এবং অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমি নতুন করে একটা ফাইল তৈরি করছি, একটা ব্লেড ফাইল admin_login.blade.php। ঠিক আছে, admin_login.blade.php নামে আমি একটা ফাইল তৈরি করেছি। নাও এখন আমি আমার এই ব্লেড ফাইলটাতে ওই যে টেমপ্লেটটার কথা বলছিলাম, যে টেমপ্লেটটা আমি গতদিন আপনাদের দিয়েছি, এই টেমপ্লেট বুটস্ট্র্যাপ মেট্রো টেমপ্লেট, আর বুটস্ট্র্যাপ মেট্রো টেমপ্লেটের লগইনের যে কোডগুলো আছে, লগইনের কোডগুলোকে আমি কপি করে এখানে প্রেস করে দিচ্ছি। ঠিক আছে, এই জায়গাটাতে আমি প্লেস করে দিলাম। নাও এখন যদি আমরা আমাদের কন্ট্রোলার থেকে, আমাদের অ্যাডমিন কন্ট্রোলার থেকে কোনো কিছু লিখি, কি লিখতে হয়? রিটার্ন ভিউ। আমার ওই কোন ভিউটাকে লোড করবে? ভিউটা কোথায় আছে? ভিউ এর মধ্যে admin_login, তাই না? আমাদের পেজের নাম কি? admin_login। আর পেজটা কোথায় আছে? ভিউ এর মধ্যে অ্যাডমিন নামে ফোল্ডারে। ফর দ্যাট আমি লিখেছি admin.admin_login। সো নাও এখন তো ডেফিনেটলি এখানে আর টেক্সটটা আসবে না, আসবে কি আমার পেজটা। পেজটা এসেছে উইদাউট সিএসএস এন্ড ইমেজ এন্ড জাভাস্ক্রিপ্ট, রাইট? তো এই ডাটাগুলো কিন্তু আমরা এখন যদি ঠিকঠাক করতে চাই, ডেফিনেটলি আমাদের টেমপ্লেট থেকে যে অ্যাসেট গুলো আছে, ওকে, এই চারটা অ্যাসেটকে আমরা কপি করব। আমরা আমাদের প্রজেক্টে যাব, প্রজেক্টের যে রিসোর্স পাবলিক আছে, পাবলিকের মধ্যে আমরা ডিরেক্ট রেখে দিতে পারি, তাহলে ওভাররাইট হয়ে যাবে, বাট আমি চাচ্ছি একটু আলাদা করে রাখতে। অ্যাডমিন অ্যাসেট,
ওকে, বাট স্টিল এখন আপনারা দেখবেন যেন এখনো কিন্তু কানেকশনটা এস্টাবলিশ হয় নাই, কারণ কি পাথ চেঞ্জ হয়ে গেছে। যদি পাথটা চেঞ্জ না হতো সরাসরি পেয়ে যেত। সো আমাদের এখন অ্যাডমিন লগইনে যে কাজগুলো বেসিক্যালি করতে হবে বা যে কাজটা করলে আমাদের এই কানেকশন গুলো পেয়ে যাবে সেটা হচ্ছে এরকম যে সিএসএস যেখানে যেখানে আছে এটাকে আমি ধরে পরবর্তী, এটা কিন্তু একদম অ্যাবসলিউট পাথটা করে দেওয়াটা বেটার হচ্ছে আপনারা যখনই কোনো সিএসএস জেএস ইমেজ লিংক করবেন ভিউ থেকে অবশ্যই আপনাকে অ্যাসেট নামে একটা ফাংশনের হেল্প নিতে হতে হবে, অথবা url2 ফাংশনটার হেল্প নিতে হবে। সো আমি প্রথমটা দেখিয়ে দিচ্ছি বা সিএসএস কানেকশনটা দিয়ে দিচ্ছি। লেটস সিনট্যাক্সে যাচ্ছি, অ্যাসেট ফাংশনের মধ্যে স্ট্রিং আকারে আমরা এই পাথটাকে দিয়ে দিব। সো কিভাবে করছে একটু দেখেন। দেন আমরা যেহেতু সিএসএস কে কোথায় রেখেছি, admin_asset নামে ফোল্ডারের মধ্যে, তাই না? সো ঠিক এভাবে আমাদের কাজগুলো করতে হবে। সো আমি যদি প্রথমবার দেখি ফার্স্ট সিএসএস টা লিংক করার পর তেমন কোনো উন্নতি হয়েছে কিনা, কিছুটা উন্নতি দেখা যাচ্ছে, রাইট? তাহলে বাকি জায়গাগুলোতেও আমাদের এই কাজগুলো করতে হবে। এখানে কিছু ফন্ট লোড হয়েছে, স্টাইলিং আই ব্রাউজারের জন্য আছে। আই ব্রাউজারের জন্য আমরা এটা কিন্তু করে নিতে পারি, তাই না? সো আই ব্রাউজারের কাজটা আপনাদের জন্য আমি রেখে দিচ্ছি। মোটামুটি এসেছে, বাট স্টিল এখনো কিন্তু পুরোপুরি আসে নাই, তাই না? এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ছিল, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসে নাই। সো এটা দেওয়ার জন্য আমাদের এই যে ইমেজ ফেভ আইকন, আবার ইউআরএল ইমেজ, অনেক কিছুই এখানে ইনভলভ। সো সেটা যদি আমরা করতে চাই, দেখেন এখানে এই যে জ্যাম্পের সাইনটা আসছে, লোকাল ডাটা। হ্যাঁ, আমরা অ্যাডমিন অ্যাসেট, আমরা তো অ্যাডমিন অ্যাসেটের মধ্যে রেখেছি, তো ডেফিনেটলি অ্যাডমিন অ্যাসেট দিতে হবে। পাই কিনা দেখি। ব্যাকগ্রাউন্ডটা একইভাবে দেই। ইউআরএল পাথটা পায় নাই, এখানকার ফেভ আইকনটা পায় নাই। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা পেয়েছি। সো ফেভ আইকনটা হাইপারলিংক রেফারেন্স, তো এটা একটু চেক করে নেবেন। আচ্ছা, এখন
আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু এসেছে, ব্যাকগ্রাউন্ডটাও কাজ করছে। এটা গেল একটা পার্ট যে আমরা এটা পেলাম। আবার এখানে কিন্তু অনেক জাভা স্ক্রিপ্ট আছে, খেয়াল করেছেন? জাভা স্ক্রিপ্ট গুলোর সামনেও সেভাবে অ্যাসেটের কথাগুলো লিখতে হবে, গুলো দিতে হবে অ্যাসেটের, এবং অ্যাডমিন অ্যাসেটের কথাটা বলতে হবে। নাও এখনকার টার্গেটটা কি? আমি যখন এখানে হিট করব, আমার টার্গেট হচ্ছে ফর্ম থেকে আমি চলে যাব। আমার এখানে হিট করার মানে কি, একটা ফর্ম সাবমিট হবে, আর ফর্মটা যখন আমি সাবমিট করব, সাবমিশনের অ্যাকশনে পাঠিয়ে দিব কি একটা অ্যালাইস আমাকে কোনো একটা কন্ট্রোলারে নিয়ে যাবে, এবং ওখানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড চেক করে ডেটাবেসে যদি মিলে তখন আমি ড্যাশবোর্ডে নিব, আদারওয়াইজ কোথায় নিয়ে আসবো? লগইন পেজেই ফেরত আসবো। বিষয়টা বোঝা যাচ্ছে? সো অনেকগুলো টাস্ক। তো এখন আমরা একটু চেষ্টা করি যে রেগুলার কেসে যে ফর্মগুলো আছে সেগুলো কাজ করে কিনা। আমাদের যে লগইনের জন্য পেজটা আছে, যে ফর্মটা আছে, লগইনের যে ফর্মটা, এখানে যদি এই যে একটু খেয়াল করেন, লগইনে ফর্ম আছে, ফর্মের অ্যাকশনটা যদি আমরা আমাদেরটা দেই কিভাবে হয় একটু দেখি, বা কি করে একটু দেখি। এই যে একটা বাটন আছে সাবমিট লগইনের জন্য। সো এখানে যদি আমরা লিখি নরমাল প্রসেসে যে ইউআরএল স্কোপ টু অ্যাডমিন লগইন চেক, ওকে, এটা একটা অ্যালাইস, এবং এই অ্যালাইসটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে কিভাবে কাজ করতে হবে? আমাকে রাউটসে যেতে হবে, একটা পোস্ট রাউট, ঠিক আছে? যখন কোনো কিছু আমি পেজকে লোড করছি গেট, আর যখন আমি কন্ট্রোলারের কাছে কোনো ডাটা পাঠাচ্ছি তখন কি হবে? পোস্ট। সো আমার রাউটটা কি হবে? পোস্ট। আচ্ছা, অ্যালাইসটা কি ছিল? অ্যাডমিন লগইন চেক। ফাংশনটাকেও আমি বলছি অ্যাডমিন লগইন চেক। অ্যালাইসটা হাইপেন দিয়ে দেই। নাও আমরা যদি অ্যাডমিন লগইন চেক ফাংশনটা এখন কোথায় নিয়ে যাই? অ্যাডমিন কন্ট্রোলারে পাবলিক ফাংশন অ্যাডমিন লগইন চেক। ঠিক আছে? সো দেখবেন যেন একটা এরর আসবে, লোডিং হতে অনেক সময় নিচ্ছে। কি বলছে? টোকেন মিসম্যাচ এক্সেপশন ভেরিফিকেশন CSRF টোকেন PSP। এটা কিন্তু জেনারেট হয়েছিল কখন? যখন আমরা Laravel ইনস্টল করেছিলাম। যে টোকেনটা জেনারেট হয়েছে বাই ডিফল্ট ফর্মের ভেতরে, ওই টোকেনটা কিন্তু আমরা ইউজ করতে পারছি না। ফর দ্যাট আমাদের HTML এর যে ক্লাসটা সেটা আমাদের ইনস্টল করে নিতে হবে এখন Laravel এ, বা অ্যাড করে নিতে হবে। সো আমি Laravel এ HTML এর যে প্যাকেজটা আছে, Illuminate HTML যে প্যাকেজটা আছে, সেটা আমি কিভাবে ইনস্টল করব তো চেক করেন আমি কিভাবে যাচ্ছি। Laravel 5.2 HTML forms and HTML Laravel collective, ওকে, laravelcollective.com। আমি লাস্ট ডেতে একটা সাইট দেখিয়েছিলাম laravel.com, যেখানে হিউজ ডকুমেন্টেশন আছে। Laravel collective তার জন্য আরেকটা বড় ডকুমেন্টেশন এরিয়া Laravel এর জন্য। আমরা এই সাইটটাও খুব ভালো মতো
ইউজ করার চেষ্টা করব। তো Laravel কালেক্টিভে কিভাবে একটা HTML এলিমেন্ট বা HTML ফর্ম নিয়ে কাজ করতে হয় সেটা সুন্দর করে বলা আছে। ওকে, সো এখানে যে গাইডলাইনটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা ফর্ম এবং HTML কে আমাদের সাইটে ইন্টিগ্রেট করার চেষ্টা করব, রাইট? এখানে বলা হচ্ছে যে রিকোয়ার এর মধ্যে এই কথাটুকু লিখো, রাইট? তারপরে বলা হচ্ছে কম্পোজার কে আপডেট করো, হ্যাঁ? আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে প্রোভাইডারের মধ্যে এই লাইনটাকে যুক্ত করো, অ্যালাইস এর মধ্যে এই দুইটা লাইনকে যুক্ত করো, দেন আমরা ফর্ম ইউজ করতে পারবো। এটা হচ্ছে ফর্মের ওপেনিং আর এটা হচ্ছে ফর্মের ক্লোজিং। এই যে ফর্ম ওপেন, ইউআরএল টা কি হবে, মেথড কি হবে, সবকিছু এখানে বলে দেওয়ার স্কোপ আছে। তো যে গাইডলাইনটা দেওয়া হয়েছে এটাও কিন্তু Laravel-এরই সাইট, এটা Laravel কালেক্টিভ। ওকে, একটা laravel.com আরেকটা কি laravelcollective.com। সো আমরা এই সাইটটা থেকেও হেল্প নিতে পারি। সো তাদের হেল্প নিয়েই আমরা যে কাজটা করব, এখন দেখেন আমি করছি, আপনাদের করার জন্য সময় দিব। ওকে, আচ্ছা, আমি এই লাইনটাকে যুক্ত করব কোথায়? এই লাইনটাকে আমরা যুক্ত করব আমাদের প্রজেক্টের মধ্যে। একটু খেয়াল করবেন, আচ্ছা আমাদের প্রজেক্টের মধ্যে একটু খেয়াল করবেন যে composer.json বলে একটা ফাইল আছে। ওকে, এই composer.json এর মধ্যে Laravel ফ্রেমওয়ার্ক, এই যে রিকোয়ার্ড সেকশনের Laravel ফ্রেমওয়ার্কটা ডিফল্ট চলে আসে। এখানে আমরা যেটা করব, একটা কমা দিয়ে ওই লাইনটা যুক্ত করব, Laravel কালেক্টিভ HTML টা, রাইট? এবং HTML এর কোন ভার্সন? 5.2. রাইট, যেটা অ্যাকচুয়ালি কম্প্যাটেবল Laravel 5.2। সো এই লাইনটা যুক্ত করার পর আমরা চলে যাব আমাদের কম্পোজারে, এবং কম্পোজারে গিয়ে, যেটা আমরা প্রজেক্টের মধ্যে আছি, প্রজেক্টের মধ্যে আছি না, কমান্ডটা কি বলেছে একটু দেখেন, কম্পোজার আপডেট। কম্পোজার আপডেট যখন আমরা এই কমান্ডটা লিখে দিব এখানে, ওই ডিপেন্ডেন্সিটা ইনস্টল হয়ে যাবে, আপডেটিং ডিপেন্ডেন্সিস। ওকে, আমাদের যখনই কোনো ডিপেন্ডেন্সি প্রয়োজন পড়বে, রিকোয়ারে প্লেস করে কম্পোজারকে আপডেট দিলে সেটা সে নিয়ে আসবে Laravel এর মধ্যে। একটু টাইম নেবে, আপনারা ওয়েট করেন। এরপরে আমি ফর্মটা ওই CSRF টোকেন সিকিউর পদ্ধতিতে যেতে পারি। সো ইউআরএল ইনজেকশন থেকে শুরু করে অনেক বড় ধরনের হ্যাসেল থেকে বাঁচা যায় এই সিকিউরিটির কারণে। ফর্মের মাধ্যমে একটা সাইটে অনেক বড় ধরনের হ্যাম্পার করা সম্ভব, যা এই CSRF টোকেন আমার সাইটটাকে কি করবে, ফর্মের মাধ্যমে কোনো প্রকারেই আমার সাইটে ব্রেকডাউন করতে পারবে না। সো সিকিউরিটি ইস্যুতেও Laravel অনেক হেল্প করছে এই ফর্ম রিলেটেড সিকিউরিটি টোকেনের মাধ্যমে। বুঝতে পেরেছেন? সো আমরা এটাকে যখন ইউজ করব, ফর্মটা তখন আর রেগুলার ফর্ম থাকবে না, ফাংশন আকারে আমাদের ফর্ম যেতে হবে। অ্যাকশন, মেথড বা ফর্মের ক্লোজটাও একটু Laravel এর স্টাইলে আমাদের লিখতে হবে। ওকে, সো আমরা একটু দেখি যে আমরা কি পাচ্ছি ইনস্টলেশনের পর। দেখেন শুরু হয়ে গেছে, খেয়াল করেছেন? অনেক কিছু কাজ করছে সে।
হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন ফর্মের কাজটা করতে পারি। কিছু কিছু জিনিস এখানে কাজ করেছে, একটু খেয়াল করেন। লোডিং কম্পোজার, repositories with package information, updating dependencies, removing PSP unit, installing, remove করেছে লাস্ট ভার্সনটা, ইনস্টল করেছে নতুন ভার্সনটা, সেটাকে ডাউনলোড করে নিয়েছে। তারপরে হচ্ছে Laravel ফ্রেমওয়ার্কটা 5.2.40 কে রিমুভ করে সে 5.2.41 নিয়ে নিয়েছে। ওকে, Laravel কালেক্টিভের HTML টা 5.2.4 কিন্তু সে এটাকে ইনস্টল করে নিয়েছে লোডিং ফ্রম ক্যাশ। ঠিক আছে, এখান থেকে নিয়ে নিয়েছে। সো আমাদের বেশ কিছু আপডেট এখান থেকে এসেছে। এখন আমাদের এই ফর্মটা ইউজ করার জন্য যেটা করতে বলেছে সেটা হচ্ছে যে আমরা প্রোভাইডার সেকশনে এই লাইনটা যুক্ত করব। প্রোভাইডারটা কোথায় আছে? কনফিগের মধ্যে app.php ফাইলে। সো আমরা আমাদের প্রজেক্টে যদি যাই তাহলে শুরুতে যে app ফোল্ডার আছে, এই যে জায়গা আমাদের একদম রুটে, খেয়াল করেছেন কনফিগের মধ্যে app.php এই ফাইলটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যখনই কোনো ভেন্ডর যুক্ত হবে সেই ভেন্ডরের কিছু কোড আমাদের এখানে অ্যাড করে নিতে হবে। দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রোভাইডার আর একটা হচ্ছে অ্যালাইস। ওকে, সো ফার্স্টে আমি প্রোভাইডার সেগমেন্টে যে লাইনটা আমাকে যুক্ত করতে বলেছে সেটাকে আমি যুক্ত করে নিচ্ছি। কালেক্টিভ HTML সার্ভিস প্রোভাইডার, জাস্ট আমি ওখান থেকে কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। আর অ্যালাইস সেগমেন্টে ফর্ম আর HTML, অ্যালাইস সেগমেন্টে আমি অ্যাড করছি কি ফর্ম আর HTML। এখানে ফর্ম আছে এবং HTML আছে, একটু চেক করে নেই। সবার শেষে গিয়ে আমি ফর্ম এবং HTML টা দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট কপি এন্ড পেস্ট, এছাড়া আর কিছুই না। সো আমার কাজ শেষ। আমাকে যেটা বলা হচ্ছে যে এখন থেকে যখন তুমি ফর্ম ইউজ করবা, ফর্মের ওপেনিং এর জন্য ফর্ম ওপেন ফাংশন আর ক্লোজিং এর জন্য ফর্ম ক্লোজ ফাংশন ইউজ করতে হবে। আর পোস্ট, গেট, পুট, ডিলিট এই যে ফাংশনগুলো আছে এখানে এই হিসেবে আমাদের ইউজ করতে হবে। সো আমি যদি একটা ফর্ম ওপেনে যাই, সো ফর্ম ওপেন ইউআরএল, আমি যদি এভাবে ফর্ম ওপেন নিয়ে কাজ করি, একটু খেয়াল করেন। এটা হচ্ছে ফর্মের ওপেন। সো ফর্ম ওপেনে যাচ্ছি, আমাদের যে অ্যাডমিন লগইন ছিল, অ্যাডমিন লগইনে কিন্তু ডাইরেক্ট যে ফর্মটা আছে ওই ফর্মটা আর থাকবে না। থাকবে কি এই যে ফর্মটা আমরা এখানে যেটা দিয়েছিলাম, এটা কি আর কাজ করবে? এটা কিন্তু কাজ করবে না। সো এখানে আমি পুট করছি কি দিস, আমাদের ইউআরএলটা কি হবে? অ্যাডমিন লগইন চেক। তাহলে আমাদের এখানে ইউআরএল এ বসাতে হবে কি অ্যাডমিন লগইন চেক, আর কমা দিয়ে আমাকে লিখতে হবে মেথড। মেথডের ক্ষেত্রে আমরা যেটা দিব সেটা হচ্ছে কি আমার পোস্ট। ভিডিও বুঝতে পেরেছেন? সো ইউআরএলটা বেসিক্যালি অ্যাকশন। ক্লিয়ার? ইউআরএলটা কি অ্যাকশন আর মেথড হচ্ছে আমার পোস্ট। সো ফর্মের এই অংশটাকে আমি ক্লোজ করে রাখছি, ডিসেবল করে রাখছি। আবার হেল্প থেকে কিভাবে একটা ফর্মকে ক্লোজ করতে হবে সেটাও কিন্তু এখানে বলা আছে। সো আমরা এখন থেকে Laravel এ যখন কাজ করব তখন ফর্মটা দেখতে এরকম হবে, ফর সিকিউরিটি রিজন। ঠিক আছে, আমরা সিকিউরিটি এই কাজটা করে নিচ্ছি। নাও এখন আমরা চেক করে দেখি যে আমার যে CSRF টোকেনের এররটা আসছিল এখন আসে কিনা। আমি লোড দিয়ে নিচ্ছি পেজটাকে। তাহলে আমার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। এই লাইব্রেরিটা আসার পরে আমরা আমাদের পরবর্তীতে অনেকগুলো কাজ সেরে ফেলবো উইদাউট এনি হ্যাসেল, রাইট? আমি লগইনে প্রেস করছি, আমাকে দেখাচ্ছে ইন অ্যাডমিন লগইন চেক, আর সিকিউরিটি ভেরিফিকেশনটা কি পেয়ে গেছে। এই কারণে আমাকে মিসম্যাচ বলে নাই, কোনো এরর আসে নাই। আমি তো এখান থেকে একটা পেজ ফ্রিলি লোড করে দিতে পারি না? আমার অ্যাডমিনের ড্যাশবোর্ডটা তো আমি লোড করে দিতে পারি তো, রাইট? সো আমরা এখন এই কাজটুকু করব সবাই, আমি যতটুকু করেছি। আমি শুরুতে যে কাজটা করেছি, আপনারা আটকে ছিলেন
অনেকেই করতে পেরেছেন, লগইন পেজটা আনতে পেরেছেন, অনেকে পারেন নাই। যারা পারেন নাই ফার্স্টে লগইন পেজটা নিয়ে আসবেন। আর যারা লগইন পেজটা আনতে পেরেছেন তাদের ফার্স্ট জব কি হবে, ল্যারাভেল কালেক্টিভে গিয়ে ওই টিউটোরিয়ালটা দেখে রিকোয়ার্ড দেবে, ওই কোডটুকু অ্যাড করে, কম্পোজার অ্যাড করে, প্রোভাইডার যুক্ত করে, অ্যালাইস যুক্ত করে, দেন ফর্মটা ওপেন এবং ফর্ম ক্লোজ দিয়ে আমি যতটুকু এসেছি, আমি দেখাচ্ছি না যে ইন অ্যাডমিন লগইন চেক, ওই পর্যন্ত আসলেই হবে, আমি সন্তুষ্ট থাকবো। ক্লিয়ার? শুরু করি সবাই। আচ্ছা, আমরা যে অবস্থায় ছিলাম সেটা একটু বলি। আমরা অ্যাডমিন লগইন ব্লেড থেকে যখন হিট করছিলাম অ্যাডমিন কন্ট্রোলারে যাচ্ছি এবং এখান থেকে আমরা জাস্ট একটা স্ট্রিং ডিসপ্লে করেছিলাম। সবাই একটু অ্যালার্ট হই। আমাদের কাজটা কি এখান থেকে একটা পেজকে লোড করা, তাই না? আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে পেজটা আছে সেই পেজটাকে আমরা এখান থেকে লোড করে দিব। বেসিক্যালি যেটা আমি আপনাদের দেখাচ্ছিলাম টেমপ্লেট থেকে, যে আমরা যখন আমাদের টেমপ্লেট নিয়ে কাজ করছি ওই টেমপ্লেটে মেট্রো ড্যাশবোর্ডে আমাদের লগইন পেজটা থেকে যখন আমরা লগইন বাটনটা প্রেস করব, রাইট? আমি যখন আমার লগইন বাটনটা প্রেস করব চলে যাচ্ছে কোথায়, আমার ড্যাশবোর্ডে। সো আমার প্রজেক্টে এখন পর্যন্ত কি হচ্ছিল, যখন আমি লগইন বাটনে প্রেস করছি তখন চলে যাচ্ছে কোথায়, তো খেয়াল করেন ইন অ্যাডমিন লগইন চেক এই টেক্সটে, এই ফাংশনে অ্যাডমিন লগইন চেক ফাংশনে। সো এখান থেকে আমি একটা পেজকে লোড করে দিতে পারি। সো ওই পেজটা কিন্তু আমাদের এখন তৈরি করতে হবে। সো আমি আমার রিসোর্সের মধ্যে ভিউয়ে অ্যাডমিন ফোল্ডারে নতুন করে একটা ফোল্ডার তৈরি করি অ্যাডমিন মাস্টার নামে। ডট ব্লেড ডট পিএসপি, ঠিক আছে? অ্যাডমিন মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। এখন আমি এখানে যে কোডগুলো নিয়ে আসবো সেটা হচ্ছে আমার এই ইন্ডেক্সের কোড। ইন্ডেক্সের কোডগুলোকে আমি কপি করে পেস্ট করলাম। অ্যাডিশনাল যে কাজটা আমাদের এখান থেকে করতে হবে এখন, রিটার্ন ভিউ, ভিউ পেজটার নাম কি হবে, অ্যাডমিন ডট অ্যাডমিন মাস্টার। এই যে আমার অ্যাডমিন মাস্টার এসেছে উইদাউট এনি সিএসএস ইমেজ অ্যাড্রেস, রাইট? সো এখানে আমাদের কি করে দিতে হবে, অ্যাডমিন মাস্টারের লিংক গুলো আমাকে ধরিয়ে দিতে হবে। আই হোপ যে এটা এটার মতোই, তাই না? আমাদের যে সিএসএস এর জন্য যে কাজগুলো করেছিলাম একই, ওখানকার সিএসএস আর এখানকার সিএসএস সেম। যা জেসটা এখনো রিপ্লেস করিনি, আমরা জেস নিয়ে কোনো কাজও করছি না। সো চেক করে দেখি পাওয়ার কথা। ইমেজ আসে নাই, তাই না? কিছু কিছু জায়গায় ইমেজ ছিল যে ইমেজগুলো এখানে লোড হতে পারে নাই, আদারওয়াইজ সবকিছুই ঠিকঠাক মতো আসছে। আর এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট, জেস গুলো পাচ্ছে না, জেস গুলো একটু খেয়াল করবেন। এই যে ড্রপ ডাউনটাও কাজ করছে না, এটা এখানে অ্যাকর্ডেন আছে। আপনারা কি বিয়ে শিখেছেন না, ইউআই এর উপরে কিছু ক্লাস হয়েছে না, জেকুয়েরিতে? জেকুয়েরির উপরে কিছু ক্লাস হয়েছে না, জাভাস্ক্রিপ্ট জেকুয়েরিতে কোনো ক্লাস হয় নাই? বলছেন না কেন? হয়েছে? কি শিখেছি আমরা? হাই হাই, শুধু স্লাইডার, আর কিছু না?
তারপর কয়েকটা ক্লাস হয়েছে আচ্ছা আর জাভাস্ক্রিপ্টে সিমিলার গুলি দেখো জাভাস্ক্রিপ্টে দেখানোর পরে তারপরে যেগুলোতে আমরা দেখা হচ্ছে আবার জাভাস্ক্রিপ্টে গুলি দেখা হচ্ছে আবার যেগুলোতে আমরা লাইব্রেরি ইউজ করে দেখানো হচ্ছে অ্যাজাক্স হয়েছে অ্যাজাক্স থিওরি মিসিং আছে ওটা এমনি মানে একটা পাঁচ মিনিট ভালো হচ্ছে আচ্ছা তো এখানে কিছু ইমেজ আছে ইমেজের পাতের সামনে যদি আমরা দিয়ে দেই তাহলে প্রপার ডিজাইনটা চলে আসবে বাট আমরা এখন কি করব আমরা কি এভাবে লগইন করি আমাদের লগইনটা কি লগইন বাটনে প্রেস করলেই লগইন হয়ে যাবে নাকি কোনো অথেন্টিকেশন লাগবে ডেফিনেটলি অথেন্টিকেশন লাগবে আর অথেন্টিকেশনের জন্য দরকার কি ডেটাবেস রাইট সো আমরা কি ডেটাবেসের সাথে প্রজেক্টকে কানেক্ট করেছি আমরা কিন্তু ডেটাবেসের সাথে প্রজেক্টকে কানেক্ট করি নাই তো আজকে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব এবং ডেটাবেসের সাথে প্রজেক্টকে কানেক্ট করব এর জন্য শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করতে যাচ্ছি ডিবি লিct বিডি জবস ব্লগ কলিশনটা আমি দিচ্ছি UTF-8 general CI ক্রিয়েট করে নিচ্ছি ডেটাবেসটা এখন আমি এই ডেটাবেসটার সাথে আমাদের প্রজেক্টটা যদি অ্যাড করতে চাই তাহলে প্রজেক্টের মধ্যে একটু খেয়াল করেন env নামে একটা ফাইল আছে .env একটু খেয়াল করেছেন ফাইলটার কোনো নাম নেই শুধু এক্সটেনশন এই env ফাইলে বেশ কিছু জায়গাতে আমাদের কাজ করার দরকার আছে বাট আমরা আপাতত যে জায়গাগুলোতে কাজ করব সেটা হচ্ছে এই জায়গাটা db host হোস্টের নাম কি হোস্ট পোর্ট ঠিক আছে ডেটাবেস এখানে আমাদের ডেটাবেসটা দিতে হবে আমি যে নামটা মাত্র ক্রিয়েট করেছি db lict bdjobs blog হোস্ট নেম এখানে বলা হচ্ছে হোস্ট নেমটা হচ্ছে রুট আর পাসওয়ার্ডটা লোকাল মেশিনের জন্য ব্ল্যাঙ্ক ঠিক আছে কোনো কিছু লাগবে না সো এভাবে লিখে যদি আমরা ফাইলটাকে সেভ করি এবং এখন আমি যদি আমার প্রজেক্টটাকে রান করাই হ্যাঁ বুঝলাম সালিন আসছে কোনো এরর নেই সে ডেটাবেসের সাথে কানেক্ট করেছে রাইট আচ্ছা আমার প্রজেক্টটা ডেটাবেসের সাথে কানেক্টেড আমরা ঠিক আছে আমি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড মানে ইউজার আইডি রুট দিয়েছি পাসওয়ার্ড ভুল দিয়েছি রাইট একটু চেক করে দেখি সে কোনো প্রবলেম ক্রিয়েট করে কিনা কোনো প্রবলেম ক্রিয়েট করে নাই আমি কারণ কোনো কোয়েরি এখন পর্যন্ত এক্সিকিউট করি নাই ওকে কোয়েরি এক্সিকিউশনের সময় সে ডেটাবেস ইউজ করবে এবং ডেটাবেসের ভুল মেসেজটা আমাকে দেখাবে যাই হোক বাট আমরা কানেকশনটা ভ্যালিড দিয়ে রাখি আদারওয়াইজ মাইগ্রেশন কাজ করবে না ওকে আমাকে কিছুক্ষণের মধ্যেই একটা মাইগ্রেশন টেবিল তৈরি করতে হবে এবং পরে ওটাকে মাইগ্রেশন দিয়ে আবার ডেটাবেসের মধ্যে নিতে হবে তো এখন যেটা আমরা করব যে আমরা কানেকশনটা ঠিক আছে এখন একটা কমান্ড আপনাদের একটু দেখাবো আপনারা যখন laravel.com এর ডকুমেন্টেশনে যাবেন এই পার্টটাতে মাইগ্রেশন ডেটাবেস মাইগ্রেশন পার্টটাতে যখন যাবেন কোথা থেকে যাবেন ডেটাবেস মাইগ্রেশন
এই যে ডেটাবেসের যখন মাইগ্রেশনে ক্লিক করবেন, আমি এই পেজটাতে এখান থেকে এসেছি। এখানে দুই ভাবে কাজ করা যায়, যে আমি কিভাবে একটা মাইগ্রেশন টেবিল তৈরি করতে পারি। এখানে দুইটা কমান্ড আছে, PHP Artisan মেক মাইগ্রেশন, এটা হচ্ছে মাইগ্রেশন ফাইলটার নাম, আর টেবিলের নাম হচ্ছে কি ইউজার্স, টেবিল ইকুয়াল কি ইউজার্স। আবার আমি এভাবেও লিখতে পারি PHP Artisan মেক মাইগ্রেশন ক্রিয়েট ইউজার টেবিল, দেন দুইটা হাইপেন ক্রিয়েট ইকুয়াল ইউজার্স। সো আমি এই কমান্ডটা নিচ্ছি, আমি ইউজার্স না বলে আমি অ্যাডমিন বলবো, কারণ আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার তৈরি করতে চাচ্ছি। সো আগে একটা ফাইল ক্রিয়েট হবে, আমাদের প্রজেক্টের মধ্যেই একটা ফাইল ক্রিয়েট হবে যখন আমি টার্মিনাল থেকে এই কমান্ডটা চালাবো। আমি টার্মিনালে কমান্ডটা দিয়ে আমি এটাকে বলছি, টেবিলটার নাম কি বলছি অ্যাডমিন, তাহলে ক্রিয়েট অ্যাডমিন টেবিল। ওকে, ক্রিয়েট অ্যাডমিন টেবিল। আমরা একটা কাজ করতে পারি, টেবিলগুলোর নামের সামনে TBL কথাটা বসাতে পারি, যেটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, একটা প্রিফিক্স বলা হয়ে থাকে। এখন যদি আমি এটাকে রান করাই, আমার একটা মাইগ্রেশন ফাইল জেনারেট হবে, যে ক্রিয়েট মাইগ্রেশন, একটা ডেট সহ ক্রিয়েট অ্যাডমিন টেবিল তৈরি হয়েছে। এবং এই মাইগ্রেশনটা কোথায় গিয়ে তৈরি হয়, কোথায় পাওয়া যায়? বেসিক্যালি একটু খেয়াল করেন, আমাদের প্রজেক্টের মধ্যে ডেটাবেস নামে একটা ফোল্ডার আছে, পেয়েছেন? ডেটাবেস ফোল্ডারের মধ্যে মাইগ্রেশন নামে একটা ফোল্ডার আছে। শুরুতেই দুইটা টেবিল বাই ডিফল্ট দুইটা টেবিল করাই থাকে, ইউজার টেবিল আর পাসওয়ার্ড টেবিল। ওকে, আমরা কিন্তু নতুন করে একটা টেবিল বানিয়েছি যার নাম কি অ্যাডমিন। অ্যাডমিন টেবিলটা ব্ল্যাঙ্ক, খেয়াল করবেন আমি যখন এখানে হিট করেছি অটোমেটিক কিছু কোড জেনারেট হয়েছে আপ এবং ডাউন, রাইট? আপ ডাউন বলতে আমি মাইগ্রেশন করে যখন আমি PHP Artisan মাইগ্রেট করব, এই ফাইলটা কমান্ড আকারে চলে যাবে ডেটাবেসে এবং টেবিল ক্রিয়েট করে ফেলবে। আমি যদি কখনো রোল ব্যাক করতে চাই, ড্রপ করতে চাই, আবার ওই একই কমান্ডের মাধ্যমে ডেটাবেস থেকে আমি টেবিল ডিলিট করে দিতে পারবো। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমি যদি এখানে টেবিলগুলো তৈরি করে রাখি, আমার 10টা টেবিল তৈরি করা আছে, আমি জাস্ট প্রজেক্টে আমি আমার htdocs এ রাখলাম, আর PHP Artisan migrate কমান্ডটা রান করালেই অটোমেটিক এখান থেকে 10টা টেবিল ডেটাবেসে সে ক্রিয়েট করে ফেলবে। সো আমাদের ডেটাবেস নিয়ে চলাফেরা করার কোনো দরকার নেই, ডেটাবেসের ডিপেন্ডেন্সি এখানে নেই। বোঝা যাচ্ছে? সো আমি ডাইরেক্ট ডেটাবেসের কমান্ড চালিয়ে ডেটাবেস ক্রিয়েট করতে পারি, টেবিল তৈরি করতে পারি, আমি ফিল্ড চেঞ্জ করতে পারি, ডাটা রাখতে পারি, এটা পসিবল। বাট আমরা এখানে অটোমেটেড ওয়েতে করছি কোথায়? লারাভেল দিয়ে, রাইট? সো আমি একটা কমান্ড দিয়ে ফাইল ক্রিয়েট করলাম, এখন এর মধ্যে ফিল্ড তৈরি করব। আমরা আর সরাসরি MySQL এ গিয়ে ডেটাবেসের ফিল্ড তৈরি করব না, ডেটাবেসের ফিল্ড তৈরি করব কোথায়? এখানে টেবিলের নাম TBL অ্যাডমিন, অটোমেটিক তারা বলেছে অটো ইনক্রিমেন্ট আইডি, টাইম স্ট্যাম্প দিয়ে দিয়েছে, এবং আমার কিছু ফিল্ড লাগবে লাইক অ্যাডমিন নেম, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন পাসওয়ার্ড, রাইট? অ্যাট লিস্ট এই তিনটা ফিল্ড আমার লাগবে। সো আমি এই ফিল্ডগুলো এখানে যুক্ত করব। ওকে, সো ফিল্ডগুলো ডেটা টাইপ ধরে এগুলো কিন্তু স্পেসিফিক ফাংশন। আমরা আইডিটা নরমালি কি করি? প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, সো অটোমেটিক সেটাকে প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট করে দেবে। সো এগুলোর হেল্প আমরা কোথা থেকে পাবো? সবার শেষে নিচের দিকে যখন আমরা আসতে থাকবো, তখন এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ফাংশন বলা আছে, এটা আপনি কি ইউজ করবেন, রাইট? কি টাইপের জন্য কি ইউজ করবেন ডেসক্রিপশন বলে দেওয়া আছে। আমার রিকোয়ারমেন্টটা কি? ডেটাবেসে অনেকগুলো ডেটা টাইপ আছে না, সেই অনুযায়ী সিলেক্ট করে আমাদের ফিল্ডের ভ্যালু দিতে হয়। সেখানেও বলা আছে যে আপনি স্ট্রিং নিলে আমার ফাংশনটা কি হবে, ভার্কার বললে আমার এখানে বলতে হবে কি স্ট্রিং, ইন্টিজার চাইলে এখানে ইন্টিজার কথাটা পুরোপুরি লিখতে হবে, রাইট? সেখানে ফাংশনই আছে ইন্টিজার নামে, ফাংশন আছে কি স্ট্রিং নামে, ফাংশন আছে ফ্লোট নামে, ফাংশন আছে ভার্কার নামে কোনো ফাংশন নেই। ওকে, একটু খেয়াল করেন, এখানে আমরা যেটা করব, এই যে ইমেলটা তারা কি দিয়েছে স্ট্রিং, আবার কি আমি যখন লেন সেট করে দিব কমা দিয়ে আমি লেনটা সেট করে দিতে পারি, ঠিক আছে? আবার টেক্সট বলে একটা জায়গা আছে, আমরা টেক্সট দেই না লং টেক্সটের জন্য,
টেক্সট ফাংশনও আছে। সো বেসিক্যালি আমি যখন এখানে আরো কিছু ডাটা দেওয়ার চেষ্টা করব, আমি এখানে ডাটা দেওয়ার চেষ্টা করব স্ট্রিং দিয়ে নেম, স্ট্রিং দিয়ে আমার যে নেমটা কি, নেমটা হচ্ছে admin underscore name। এর লেন্থটা কত হবে আমি বলে দিচ্ছি, নাম বড়জোর 50 ক্যারেক্টার। আবার বলছি ইমেল, অ্যাডমিন ইমেল, সে আগে নিজে সেট করে নেবেন, দরকার নেই বলার। অ্যাডমিন ইমেলটা আমরা কত দিব? অ্যাডমিন ইমেল সরি, এটা ফাংশনের নাম অ্যাডমিন ইমেল বলে কোনো কিছু নেই। স্ট্রিং ফিল্ডের নাম হবে আমার admin underscore email, আর এই ইমেলের লেন্থটা আমি 100 পর্যন্ত রাখছি। স্ট্রিং দিচ্ছি, এটা বলছি admin পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডের লেন্থ আমি রাখছি কত, লাইক 32। ওকে, সো আমি কিন্তু মাইগ্রেশন তৈরি করছি। সো এখানে যা চেঞ্জ করব সেই চেঞ্জ ইফেক্টটা ওখানে করা সম্ভব। ওকে, রোল ব্যাক আছে, আপনি কোন একটা টেবিলে আপডেট করতে চাচ্ছেন, টেবিলটাকে রোল ব্যাক করে নিয়ে আবার যখন মাইগ্রেট করবেন তখন দেখবেন যেন নতুন মাইগ্রেশনটা হচ্ছে। সো কমান্ডগুলো আমরা কোথা থেকে পড়ব? এই ফাইল থেকে বা এই পাথ থেকে। এখানে বেসিক্যালি 5.2 তেও আছে, এটা 5.1 খুলেছি আমি। ডকুমেন্টস বা ডক্স 5.2 মাইগ্রেশন। সো এই ডকুমেন্টেশনটা আমাদের খুব ভালো মতো জানা থাকতে হবে, রাইট? বিশেষ করে আমরা মাইগ্রেশন যখন করব, আমি যখন রোল ব্যাক করার চেষ্টা করব, আমি যখন ড্রপ করার চেষ্টা করব, অল্টার করার চেষ্টা করব, কোন কোন ফাংশন দিয়ে কি করব সবই এখান থেকে কিন্তু বলা আছে, রাইট? সো এই ফাইলটা ভালো মতো আমরা একটু দেখব। আচ্ছা, নাও এখন কমান্ডটা আমরা চালানোর জন্য রেডি। আমাদের বেসিক্যালি ডেটাবেসে কিন্তু কোনো ফিল্ড নেই, একটু খেয়াল করেন। সরি, ডেটাবেসে কোনো টেবিল নেই, ফিল্ড তো থাকা দূরের কথা, আমাদের টেবিলই নেই। কি করেছিলাম? আমাদের ডেটাবেসটার নাম ডিবি LICDB রিজবস ব্লগ। সো এই যে ডেটাবেসটা, এই ডেটাবেসের মধ্যে কিন্তু কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক। এখন এই ডেটাবেসটাতে যদি আমরা বলি সরাসরি কমান্ড এখানে আমরা লিখি, তিনটা টেবিল বেসিক্যালি তৈরি হবে। তিনটা টেবিল কেন তৈরি হবে? মাইগ্রেশন ফাইল কয়টা? তিনটা। বাই ডিফল্ট সেখানে ইউজার টেবিল করা থাকে, পাসওয়ার্ড টেবিল করা থাকে ফর অথেন্টিকেশন। বাট আমরা অথেন্টিকেশনটা অ্যাডমিন দিয়ে দিব, আর ফ্রন্ট এন্ড ইউজারের জন্য আমরা দুটো টেবিল চাইলে ইউজ করলেও করতে পারি, অথবা আমরা নিজে থেকে টেবিল তৈরি করে নিতে পারবো। ওকে, সো এই টেবিলগুলো দেখি। ইউজার টেবিলে একটু খেয়াল করেন, ইউজার টেবিলে আপের মধ্যে বলা আছে আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, টোকেন। আর পাসওয়ার্ডের মধ্যে বলা আছে, পাসওয়ার্ড রিসেটের মধ্যে বলা আছে ইমেল, টোকেন, ক্রিয়েটেড অ্যাট, এই বিষয়গুলো। আর আমরা অ্যাডমিন টেবিলের জন্য আমাদের মতো করে দিয়েছি। টেবিলের নামটা বলেছি কি টিবিএল অ্যাডমিন। সো আমি পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা রান করেছি। মাইগ্রেশন টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি। আমার তিনটা টেবিলই কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, খেয়াল করেছেন? এবং এই ক্রিয়েশনটা কোথায় হয়েছে? আমি যখন এখন আমার ডেটাবেসে যাচ্ছি, আমার এই তিনটা টেবিল চলে আসছে উইথ মাইগ্রেশন, রাইট? এটা অ্যাকচুয়ালি এই টেবিলটা ম্যানেজ করে মূলত এই পুরো কাজগুলোকে বা আমাদের এই মাইগ্রেশন গুলোকে ধরার জন্য বা বোঝার জন্য। বাকি তিনটা টেবিল হচ্ছে আমাদের কাজের। আমি টিবিএল অ্যাডমিন করেছিলাম, আমার টিবিএল অ্যাডমিনের মধ্যে কি কি আছে একটু খেয়াল করেন। আমরা যা যা দিয়েছি আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, আর ডিফল্ট ক্রিয়েট হয়েছে কি ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড। এটা ক্রিয়েট হওয়ার পেছনে কাজ করেছে এই ফাংশনটা, টাইম স্ট্যাম্পটা। যদি আমরা এই লাইনটা না লিখি তাহলে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড আসবে না, আর যদি লিখি তাহলে অটোমেটিক ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড ফিল্ড দুইটা ক্রিয়েট হবে। ক্লিয়ার? সো আমরা কিভাবে টেবিল তৈরি করতে পারলাম। এখন আপনাদের কিন্তু বাসায় গিয়ে মাইস্কুয়েলে বসে বসে টেবিল তৈরি করার দরকার নেই। এই প্রজেক্টটা নিয়ে যাবেন, শুধু ডেটাবেসটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে কমান্ডটা চালিয়ে দিলেই টেবিল তৈরি হয়ে যাবে। পিএসপি আর্টিসান মাইগ্রেট। যদি টেবিলে ডাটা থাকে, ডাটা থাকলে আপনি ডাটা পাবেন না, সেক্ষেত্রে আপনাকে এক্সপোর্ট করে নিতে হবে। তখন যখন ইম্পোর্ট করব তখন তো স্যার শুধু
ব্ল্যাঙ্ক প্রজেক্টের জন্য ফ্যাসিলিটিটা, সো আমরা টেবিল ক্রিয়েট করা শিখলাম, কিভাবে আমরা একটা টেবিল ক্রিয়েট করে ফেলতে পারি। এখন বেসিক্যালি ইউজার থেকে হ্যাঁ না না সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আমরা চাচ্ছি লাইক এরকম একটা কিছু করতে, যে ফর্ম থেকে এখন ডাটাটা কন্ট্রোলার পর্যন্ত পৌঁছানোটা হচ্ছে আমাদের টার্গেট। আমি যদি ফর্ম থেকে ডাটা কন্ট্রোলারে নিতে পারি, তখন কি করতে পারবো, ওই ডাটাটা দিয়ে ডেটাবেসে চেক করার চেষ্টা করতে পারবো। যদি চেক করে ডাটা পাই, গুড, তার মানে কি সে ভ্যালিড ইউজার, সে লগ ইন করবে। আর যদি চেক করে ডাটা না পায়, তাহলে আমি তাকে লগ ইন পেজে ফেরত পাঠাবো। বোঝা যাচ্ছে? সো চেষ্টা করে দেখি, রাইট? আচ্ছা, এখন ফর্মের ডাটা নেয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো আছে সেটা নিয়ে একটু কথা বলবো। এখন রিকোয়েস্ট নামে একটা ক্লাস আছে। এই যে ইউআরএলটা আমি যখন দেখাই, এটা তো ভিডিওতে চলে যায়, এই ইউআরএল অনুযায়ী যাবেন। মাইগ্রেশনটা কিভাবে ক্রিয়েট করবেন, দুইটা পদ্ধতি আছে, আমি নিচেরটা ইউজ করেছি, পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট টেবিল নেম ক্রিয়েট ইউজার, রাইট? এই কমান্ডটা রান করাতে হবে। আচ্ছা, এখন বেসিক্যালি আমরা যখন আছি কোথায়, অ্যাডমিন কন্ট্রোলারে, আমাকে বলা হচ্ছে অ্যাডমিন লগইন চেক। সো এই জায়গাটাতে আমাদের ইউজারের ডাটা ধরার ব্যবস্থা করতে হবে। একটু খেয়াল করেন যে ইলুমিনেটের একটা রিকোয়েস্ট ক্লাস অলরেডি ইউজ করা আছে এবং অ্যাপ্লিকেশনেরও রিকোয়েস্ট ক্লাসটা ইউজ করা আছে। রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমে আমরা ফর্মের ডাটা রিড করতে পারি, রাইট? আমাদের যে ফর্মটা আছে, ফর্মটার নাম কি, অ্যাডমিন লগইন। আর অ্যাডমিন লগইন থেকে যে ডাটাগুলো আমি পাঠাবো, ইউজারের নাম আর ইউজারের পাসওয়ার্ড, সেটা কিভাবে আসবে, এই যে ইউজারের নাম এবং ইউজারের পাসওয়ার্ডটা আমরা পাঠাতে চাচ্ছি। তাহলে এটা বেসিক্যালি কি হবে, এই নেমটা আমি বলছি অ্যাডমিন ইমেল, আর আরেকটা হবে কি, এটা আমার অ্যাডমিন পাসওয়ার্ড। তাহলে কি কি হচ্ছে আমার, অ্যাডমিন ইমেল আর অ্যাডমিন পাসওয়ার্ড। এটাই কিন্তু ফর্মের ভ্যালু আকারে যাবে। আমি যখন লগইন বাটনটা প্রেস করব, এখান থেকে আমরা ভ্যালু ধরবো। সবাই একটু খেয়াল করেন আমি কি করছি। নাও এখন ভ্যালুটা ধরার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট তৈরি করে নিতে হয়। এখানে লিখবো রিকোয়েস্ট এবং অবজেক্টটা হচ্ছে যে কোনো কিছু হতে পারে, আমি অবজেক্টটাও রিকোয়েস্ট বলছি। নাও এখন আমি বলছি যে অ্যাডমিন আন্ডারস্কোর ইমেল ইকুয়াল, এটা কোথা থেকে পাবো, রিকোয়েস্ট। আর ফর্ম ফিল্ডটার নাম কি ছিল, অ্যাডমিন আন্ডারস্কোর ইমেল। এইটা কিন্তু ফর্মের ফিল্ডের নাম। ফর্ম থেকে ডাটা নিয়ে রিকোয়েস্টটা কি করবে, এই ইমেল অ্যাড্রেস বা অ্যাডমিন ইমেল ভেরিয়েবলের মধ্যে সেটাকে পুশ করে দেবে, রাইট? তো যখন আমি ফর্মটা সাবমিট করব, ফর্মের ডাটা কোথায় চলে যায়, পোস্টারেতে, তাই তো? যদি মেথড ইউজ করি পোস্ট, কোথায় যায়, পোস্টে। আর মেথড ইউজ করি গেট, কোথায় যায়, গেটে। সো আমি যেহেতু মেথড ইউজ করেছি পোস্ট, পোস্টে যাচ্ছে, পোস্ট থেকে ডাটা বের করছে কে, রিকোয়েস্ট। রিকোয়েস্টের ফিল্ডের নাম থেকে ভ্যালু নিয়ে আমাকে ভেরিয়েবলে দিয়ে দিচ্ছে আমার যেটা দরকার। দেন অ্যাডমিন পাসওয়ার্ড নামে একটা ফিল্ড আছে না, সো আমি এটা পাসওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন চেক করে দেখি যে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ঠিকঠাক মতো আসছে কিনা। অ্যাডমিন ইমেল, পাসওয়ার্ডটা ঠিকঠাক মতো আসছে কিনা। সো ফর্ম থেকে যখন আমি ডাটা দিচ্ছি, কোথায় গেল, একটা ইমেল অ্যাড্রেস আছে আর এখানে পাসওয়ার্ড বলছি 1 2 3 4 5 6, 6টা 1 এসছে না, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আমি ধরতে পারছি। তাহলে ফর্মেট ডাটা ধরার নতুন একটা পদ্ধতি আমরা শিখলাম। রিকোয়েস্ট একটা ক্লাস যেটা ইউজ করা আছে উপরে, খেয়াল করেছেন, রিকোয়েস্ট ক্লাসটা ইউজ করা আছে উপরে।
ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম রিকোয়েস্ট নামে, দেন সেখান থেকে ফন্ট ফিল্ডের নামটা ধরে ধরে ভ্যালুগুলো ভেরিয়েবলে রেখে দিয়েছি। পরের টার্গেটটা কি? পরের টার্গেট হচ্ছে ডেটাবেসে চেক করা। ডেটাবেসে কমান্ড লিখে চেক করা। এখন ডেটাবেসে কোনো কিছু চেক করার জন্য, রাখার জন্য আমরা নরমালি কি শিখেছিলাম? এসকিউএল কমান্ড, রাইট? আপনারা ক্রুডিং করেছেন বিভিন্ন ভাবে, সো এসকিউএল লিখেছেন সেখানে, বাট এখানে এসকিউএল এর দরকার নেই। এখানে বা লারাভেলে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়েরি বিল্ডারের ইউজ। সো লারাভেল ডকুমেন্টেশনে কোয়েরি বিল্ডার আছে। কিভাবে আপনি ডাটা সিলেক্ট করবেন, কিভাবে আপনি ডাটা আপডেট করবেন, ডাটা ইনসার্ট করবেন, ডাটা ডিলিট করবেন, জয়েন্ট কোয়েরি চালাবেন, এভরিথিং সকল কোড এক্সাম্পল আকারে দেওয়া আছে, আপনাকে শুধু ইউজ করতে পারতে হবে, রাইট? সো আমি আপনাদের সামনেই ওই ডেটাবেসের কোয়েরি চালানোর জন্য দেখেন এই কোয়েরি বিল্ডার লিংকটাতে আমি প্রেস করছি, এখানে কোয়েরি লেখার জন্য অপশন দেওয়া আছে। কিভাবে ডাটা সিলেক্ট করব, কিভাবে ক্লজ দিয়ে ডাটা সিলেক্ট করব। হ্যাঁ মিস বা কোন ব্যাচের স্টুডেন্ট? এসিআইপি। হ্যাঁ বলেন। কবে দিয়েছেন? কি নামে দিয়েছেন? আমি মেসবাতে আমি রিপ্লাই পাঠিয়েছি, আমি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, আজকে সকালে দিয়েছি। দেখেন ডেটাবেসের কোয়েরি, ডেটাবেসের কোয়েরি লেখার জন্য এই যে সিলেকশন কোয়েরিটা এখানে বলা আছে, কিভাবে আপনারা সিলেক্ট করবেন খেয়াল করেছেন? যে আমি সিলেক্ট বলছি, টেবিলের নাম সিলেক্ট বলে রো আকারে কাউন্ট করতে পারছি, জয়েন্ট করি আমি লিখতে পারি, সবকিছু এখানে সুন্দর করে বলা আছে। তো সহজ কোয়েরি, জটিল কোয়েরি সবকিছু কিন্তু এখানে দেওয়ার মতো অপশন আছে। আমরা যখন কোনো ডাটা তুলে আনার চেষ্টা করব, দেখেন সব ফাংশন আছে, এভারেজ করা, কাউন্ট করা, ম্যাক্সিমাম সিলেক্ট করা, ঠিক আছে? সব ধরনের ফাংশন কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, সো আমি একটা প্রসেস অনুযায়ী বা একটা নির্দিষ্ট কনসেপ্ট অনুযায়ী আগানোর চেষ্টা করি। সবাই একটু দেখেন, আমি একটা কমান্ড লিখব এখন, কোয়েরি বিল্ডারের কমান্ড হচ্ছে এরকম। আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে আমার টিবিএল অ্যাডমিন থেকে কিছু ডাটা তুমি আমাকে সিলেক্ট করে দিবা। আমি বলছি ডাটা যেগুলো সে সিলেক্ট করবে স্টার টেবিলের সবগুলো ডাটা, ঠিক আছে? তারপরে বলছি ডেফিনেটলি এখানে হোয়ার ক্লজ হবে। সো হোয়ার ফাংশনের মধ্যে বলা থাকবে যে কার সঙ্গে চেকিং হবে। আমি বলছি যে ডেটাবেসের যে ফিল্ডটা আছে, ডেটাবেসের আমার ফিল্ড আছে অ্যাডমিন ইমেল, তার সঙ্গে চেকিং দিতে হবে কাকে? আমার অ্যাডমিন ইমেল পাসওয়ার্ডের, এবং আমাদের যে অ্যাডমিন পাসওয়ার্ড নামে ফিল্ড আছে তার সঙ্গে ম্যাচ করতে হবে আমার পাসওয়ার্ডকে। দেন গেট করবে, গেট বা ফার্স্ট, ওকে? ফার্স্ট নামে একটা ফাংশন আছে, একটা জিনিস এখানে খেয়াল করেন তারা ইউজ করেছে,
গেট করা যায় বা ফার্স্ট করা যায়। ফার্স্ট বলতে প্রথম রোটা উঠে আসে, আর গেট করলে সকল রো উঠে আসে। এই যে ফার্স্ট নামে ফাংশন আছে, আমরা যদি ডাউনে যাই খুঁজে পাবো। ঠিক আছে, ফার্স্ট কোথায় যেন আছে, আচ্ছা কোথায় যেন আছে, এই যে ফার্স্ট নামে ফাংশন আছে। আমরা গেট করতে পারি ফার্স্ট। গেট আর ফার্স্ট এর মধ্যে হ্যাঁ আমরা ফার্স্ট এবং গেটের পার্থক্যটা বুঝতে পারবো পরে। অ্যাকচুয়ালি আমরা এতটুকু বলি, ফার্স্ট ওয়ান ডাইমেনশনাল রো রিটার্ন করে বা 1D রিটার্ন করে, আর গেট 2D ডাটা রিটার্ন করে। ওকে, হ্যাঁ আচ্ছা, এখন আমি কি চাচ্ছি, বেসিক্যালি আমার টার্গেটটা কি, আমি এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছি। আমি বলছি যে কোনো একজন ইউজার যখন ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, সে যদি ডেটাবেসে এক্সিস্ট করে সে লগ ইন করবে, রাইট? বাট আমি চেকিংটা ঠিক ওভাবে দিচ্ছি না। আমি বলছি যে এই ইউজার আইডি পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে আমাকে ডাটা পাঠাও, রাইট? তাহলে কি হবে, দুইটা কাজ একসাথে হবে। থাকলে ডাটা পাঠাবে, যদি ডাটা থাকে আমি বলতে পারবো যে না ভ্যালিড ইউজার, আর সাথে সাথে কে লগ ইন করছে তার ইনফরমেশনটা আমার হাতে চলে আসে। তার মানে আমার দুইটা কোরি লিখতে হবে না, আমি একটা কোরি দিয়েই আমার কাজ সেরে নিচ্ছি। আদারওয়াইজ আমাকে যেটা করতে হতো, আগে ভ্যালিড কিনা আগে চেক করো, তারপরে আবার তার ডাটাটা তুলে নিয়ে আসো, রাইট? সো আমরা সিম্পল কনসেপ্টে যাচ্ছি, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাটা রিট্রিভ করার চেষ্টা করছি। যদি ডাটা উঠে আসে দ্যাট মিন্স আমার এই অ্যাডমিন ইনফোতে যদি কোনো ডাটা থাকে তাহলে আমি বলবো যে সে ভ্যালিড, আর যদি ডাটা না থাকে তখন বলবো ইনভ্যালিড। ঠিক আছে, সো আমি এখন চেক করে দেখি যে আমার অ্যাডমিন ইনফোতে ডাটা আছে কিনা। অ্যাডমিন ইনফো, আমি ভ্যালিড ডাটাই দিচ্ছি ফার্স্ট আপ। ও নাইস, আমি ভ্যালিড ডাটা দিলেও কি হবে, আমার টেবিলে কোনো ডাটা আছে? আমার এই টেবিলে তো কোনো ডাটাই নেই। সো আমি এই টেবিলে ডাটা ইনসার্ট করি। টিবিএল অ্যাডমিনে আমি ডাটা ইনসার্ট করছি। শফিউল আলম, ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি topu1826@gmail.com, পাসওয়ার্ড 6টা একই দিচ্ছি। একটা জিনিস খেয়াল করুন, আমি পাসওয়ার্ডটাকে ডেটাবেসে এনক্রিপ্ট করে রাখছি, খেয়াল করেন। আমি MD5 দিয়ে নিচ্ছি, ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাট আপাতত দিচ্ছি না। তোমার একজন ইউজার আছে টেবিলের মধ্যে, টিবিএল এর অ্যাডমিনে, ইউজারটা হচ্ছে শফিউল আলম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড। পাসওয়ার্ডটা কি অবস্থায় আছে? MD5 এ। একটু খেয়াল করে দেখবেন, আমি যখন ডেটাবেস টেবিলটা ক্রিয়েট করেছিলাম, অ্যাডমিনের পাসওয়ার্ডটার ক্ষেত্রে লেন দিয়েছিলাম কত? 32, কারণ MD5 32 ডিজিট রিটার্ন করে, হ্যাশ ভ্যালু রিটার্ন করে। এটাকে বলা হচ্ছে এনক্রিপ্টেড বা হ্যাশ ভ্যালু, রাইট? ওকে নাইস। এখন আমরা যখন চেকিং এ আসবো ওই সময়ও কিন্তু এটাকে আমরা MD5 করে নিব। তার মানে এই রিকোয়েস্ট অ্যাডমিনের মধ্যে যে ডাটাটা আছে সেটা ফ্রেশ, আমি যেটা দিয়েছি 6টা 1, বাট ডেটাবেসে কি আছে? এনক্রিপ্টেড ভ্যালু। সো এনক্রিপ্টেড ভ্যালুটাতে যদি আমি রিটার্ন করে নেই, MySQL এর MD5 আর PHP MD5 সেম, রাইট? সো এখন কিন্তু এই পাসওয়ার্ডের মধ্যে কি আছে? এনক্রিপ্টেড ভ্যালু, রাইট? এবং যেটা দিয়ে আমি আমার অ্যাডমিন প্যানেলে চেকিংটা দিচ্ছি। সো এখন আমি যদি ভ্যালিড বা ইনভ্যালিড দেই কি হয়? সো আমি ফার্স্টে ইনভ্যালিড দিচ্ছি, কোনো ডাটা আসে কিনা দেখি। তোমাকে কি বলেছে? ডেটাবেস নট ফাউন্ড। নাইস, আমরা ডেটাবেস ইউজ করি নাই। কিভাবে আমরা ডেটাবেস, এই যে ডিবি ক্লাস ইউজ করেছে, খেয়াল করেছেন? আমরা যখন কোনো ক্লাস ইউজ করি কিভাবে? ক্লাসের নাম দিয়ে স্কোপ দেই, রাইট? সো ডিবি ক্লাস ইউজ করেছি, বাট ডিবি ক্লাস আর ইউজ করি নাই। আমাকে এইখানে ইউজে বলে দিতে হবে ডিবি, ঠিক আছে? ইউজ ডিবি, তাহলে আমি ডেটাবেস ক্লাসটা ইউজ করতে পারবো। সো ডেটাবেস ক্লাসের টেবিল ফাংশনটা আমরা ইউজ করতে পারবো। চেক করে দেখি, আরে ব্ল্যাঙ্ক, কোনো ডাটা নেই। এখন আমি ভ্যালিড দিচ্ছি,
6টা 1 দিয়েছি, ডাটা আছে। ভ্যালিড দিলে, ভ্যালিড ইনফরমেশন দিলে আমার অ্যারেতে ডাটা আছে, আর ভ্যালিড ইনফরমেশন না দিলে আমার অ্যারেতে ডাটা নেই। সো আমার অ্যারেতে ডাটা থাকলে এক রকমের ডিসিশন, না থাকলে আরেকটা। সহজ কথা, রাইট? সো এখন আমি যদি এখান থেকে ডিসিশন নেই, লাইক ইফ, এই পেজটা ডিসপ্লে হবে কখন? যখন আমার অ্যাডমিন ইনফোতে ডাটা আছে। এলস আমি রিডিরেক্ট করব কোথায়? আড্ডাতে। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ 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 বলো। জি জি বলো। হ্যাঁ আমি না তেমন ডিফিকাল্টিস ফেস করি। না ওটা পাই না। জি হ্যাঁ এখানে পাঠাবো। কলাম এক্সেন্স। হ্যালো, হ্যাঁ বলেন। জি জিজ্ঞেস করুন। না না কোনো সমস্যা নেই, উনি ভালো কোঅপারেটিভ। হ্যাঁ না না ঠিক আছে, আমার মানে সার্ভিসটা আমার মধ্যে এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে। না এখন আর কিছু না, আগে করতাম, আপনাদেরটা করার পর আর ওটা করতাম। না এখনো নেই, বাট অচিরেই হবে। শিওর। যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনাদের যে পেমেন্ট প্রসেসটা যদি একটু ইজি হতো তাহলে ওটা হয়তো বেটার হতো। যে লাইক আমরা তো এখন দেখছি আপনাদের কালেক্ট করতে একটা লোক আসে, ওনার কাছে আমরা দিয়ে দিই মানি রিসিভ। বাট যদি অনলাইনে কোনো সিস্টেম থাকতো তাহলে আমরা অনলাইনে পেমেন্টটা করে যাতে আমরা সরাসরি কনফার্মেশন পেয়ে যেতাম, এরকম কোনো সিস্টেম তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো। হ্যাঁ হ্যাঁ অনলাইন সিস্টেম থাকে না, আমাদের কাছে ইনভয়েসটা চলে আসবে, আমরা অনলাইনে ওটা পেমেন্ট করে দিলে আমাদের কনফার্মেশন পেয়ে যাবে। সিওর। না না আপনাদের কোনো সমস্যা নেই।
4.5 আমার ইনক্লুড 12 সবাই একটু খেয়াল করি, আমরা খেয়াল করি যে এখানে আমরা কি করতে যাচ্ছি। আমি আরেকটা ক্লাস, আরেকটা বিল্ট ইন ক্লাসের ইউজ করছি এখানে। বিল্ট ইন ক্লাসটা হচ্ছে রিডিরেক্ট, আর রিডিরেক্ট বিল্ট ইন ক্লাসটা ইউজ করার জন্য এখানে আমরা দিয়েছি, এটা ইলিমিনেটে একটা ক্লাস, ইউজ ইলিমিনেট সাপোর্ট ফ্যাকেট রিডিরেক্ট, এই লাইনটা আমাকে যুক্ত করতে হবে। আমরা রিডিরেকশনটা কখন ইউজ করব? রিডিরেকশনটা বেসিক্যালি ইউজ করব যদি অ্যাডমিন ইনফো পেয়ে যায়, আমার অ্যাডমিন পেজটা লোড হয়ে যাবে। আর যদি ইনফো না পাই তখন রিডিরেক্ট করে আবার চলে যাব কোথায়? আড্ডাতে, রাইট? আড্ডা বলতে কি? লগইন পেজ, রাইট? সো আমি যদি এখন চেক করি যে ইনভ্যালিড ইউজার দিয়ে এবং ভ্যালিড ইউজার দিয়ে আমি পাসওয়ার্ডটা ইনভ্যালিড দিয়েছি, তো চেক করেন আমি কিন্তু এখানেই ফেরত এসেছি, তাই না? বাট আমি যদি ভ্যালিড ইউজার দেই তাহলে আমি আমার লগইন পেজে, আমার অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। এতটুকু অ্যাট লিস্ট হলো। এরপরও সিকিউরিটির অনেক কনসার্ন আছে অ্যাডমিন প্যানেলে, আরো বেশ কিছু কাজ আমাদের বাকি আছে, বাট আমরা এতটুকু বুঝতে পেরেছি কিনা, করতে পারবো কিনা, করে আনতে পারবো কিনা? চেষ্টা করলে দেখা যাবে। বাট কারো কারো মন খারাপ, শুধু খারাপ না, বেজায় মন খারাপ। কারণটা কি? ওপর দিয়ে যাচ্ছে এই জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? এর আগ পর্যন্ত তো ভালোই চলছিল, এখন এসে কি কি যেন বলে। যেমন কালকে কোনো ব্রেক নেই, যে একদিন ব্রেক ছিল, এর মধ্যে দেখা গেছে